আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, রোজকার খবরে বিশেষ আয়োজন রোজকার বন্ধনে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন এই আশাতেই করি। আমরা প্রতি পর্বের মতো এই পর্বে এমন একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি, যার সঙ্গে কথা বললে আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। আমরা চেষ্টা করি দেশ এবং দেশের বাইরে আমাদের যে সকল ভাই বোনেরা রয়েছে, যে সকল গুণীজনেরা রয়েছে তাদের সাথে কথা বলতে, তাদের সাথে কথার মাধ্যমে অনেক কিছু জানতে এবং যে জানাশোনাগুলো যেন আপনাদেরকেও একটু উপকৃত করে সেই চেষ্টা করতে। তো আমরা আজকের অতিথিকে স্বাগত জানাই এবং অবশ্যই তার মুখ থেকেই আমরা তার নাম এবং তার পরিচয়, তার কর্মযোগ্য শুনবো বরাবরের মতোই। চলুন স্বাগত জানাই আমাদের আজকের অতিথি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপু, আমরা আপনার মুখ থেকে আপনার নামটা জানতে চাচ্ছিলাম। আমি ডক্টর তাজরিন জাহান। আ আমি আ বর্তমানে মালয়েশিয়াতে আছি। আর আমি এমবিবিএস পাশ করেছি আ উত্তরা ওমেন্স মেডিকেল কলেজ থেকে। বাংলাদেশে যখন ছিলাম তখন তো প্রফেশনালি মেডিকেলের সাথে যেকোনো একটা হসপিটালে একটা যুক্ত ছিলাম। আর এখানে আচ্ছা, আপাতত কোনো হসপিটালের সাথে যুক্ত নেই। কিন্তু অনলাইনে অনেক ধরনের এক্টিভিটিজ এর সাথে যুক্ত আছি এবং আমার উদ্যোগ আছে ২ টা। উদ্যোগের সাথে যুক্ত আছি। আ অনলাইন উদ্যোক্তা বলতে পারেন। আচ্ছা, খুবই ভালো লাগলো। আপু খুব ছোট্ট করে কিন্তু তার কাজের পরিধিটা আমাদের সাথে শেয়ার করলেন। আমরা অবশ্যই তার কাজ সম্পর্কে আরো বিস্তারিত জানবো, শুনবো। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন আপুর নামের আগে রয়েছে ডাক্তার। তো আমাদের একজন ডাক্তার আপুর সাথে আমরা আজকে কথা বলবো এবং তার কার্যক্রম, তার বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় চলে যায় এসব বিষয়ে একটু জানতে পারবো। তো আপু, এই যে আপনি বললেন যে আপনি ডাক্তার এবং বাংলাদেশ থেকে আপনি পড়াশোনা শেষ করে মালয়েশিয়ায় গিয়েছেন। তা আমি একটু জানতে চেয়েছিলাম যে বাংলাদেশ থেকে পড়াশোনা শেষ করে অবশ্যই কোনো না কোনো প্রয়োজনে মালয়েশিয়ায় গিয়েছেন, সেটা আসলে প্রসেসটা কি ধরনের ছিল বাংলাদেশ থেকে আপনার মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার? আমার মালয়েশিয়ায় আসাটা আসলে আম মানে হঠাৎ করেই। কারণ আমাদের বাইরে আসার কোন রকম প্ল্যান আমার তো কখনোই ছিল না। আমি যেহেতু বাংলাদেশ থেকেই চিকিৎসা বিষয়ে পড়াশোনা করেছি এবং আমার বরাবরই আ মানুষ বলে না যে আমি দেশের সেবা করতে চাই এবং এই কারণেই আমার আ ডাক্তারি পেশাটার সাথে যুক্ত হওয়া। ছোটকাল থেকেই আমার প্যাশন বা আমার ড্রিম বলেন এটাই ছিল। তো আসলে আমি অনেকদিন বাংলাদেশে জবও করেছি। তারপরে আসলে বিয়ের পরে আমার হাসব্যান্ডের ট্রান্সফার হয় মালয়েশিয়াতে। তারপর আসলে যা হয় হাসব্যান্ডের সাথে চলে আসতে হয়। আর তারপরে এখানে তো আমাদের আ আমার ছোট বেবি হয়। তো ওদের কারণে তারপর আসলে এভাবেই মালয়েশিয়ার জার্নিটা আরকি। তো খুবই হঠাৎ করেই হওয়া। কারণ আমার আ বিয়েরও ৩ বছর পর আমি আসলে মালয়েশিয়াতে আসি। এমন না যে আমার আগে থেকেই জানা ছিল মালয়েশিয়াতে চলে আসতে হবে বা এরকম কিছু। আচ্ছা, এখানে আসলে আমাদের মেয়েদের অনেক সময় এই বিষয়টাকে মেনেও নিতে হয় যে হাজবেন্ডের কর্মস্থল বা বিয়ের পরে হাজবেন্ডের কাছাকাছি থাকার যে বিষয়টা, সেই জায়গা থেকে তার যেখানে পোস্টিং হবে সেখানে যেতে হবে। তো আপনিও অন্তত মালয়েশিয়ায় গিয়েছেন এবং সেখান থেকে যে কাজ করছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগলো। না আপু, আপনি বললেন যে আপনার বেবি, তো কয় বেবি এবং তারা কি করে? আমার আলহামদুলিল্লাহ আমার ২ টা বেবি। তো আমার বড়জন হচ্ছে ছেলে। ওর এখন ৯ বছর বয়স। ও ক্লাস ৩ তে পড়ে। আর আমার ছোটটা হচ্ছে মেয়ে বাবু। ওর ৫ বছর বয়স। এখনো তো প্রাইমারি স্কুলে যায় না, ও প্রি স্কুলে যায় আরকি। ২ জন আচ্ছা, বাচ্চা। আচ্ছা, খুবই ভালো। এই যে আপু আপনি বললেন যে আপনার উদ্যোগ আছে, তো উদ্যোগগুলো তো বাংলাদেশে পরিচালনা হচ্ছে। আপনি যে মালয়েশিয়া থেকে এই উদ্যোগগুলো পরিচালনা করছেন, সেক্ষেত্রে আহ আপনার অবশ্যই নিজে থেকে পরিচালনা করা বা দূরে থেকে পরিচালনা করার মধ্যে কিছুটা পার্থক্য থাকে। আমি জানতে চাইবো আসলে আপনি কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন এই পরিচালনা করতে গিয়ে? অসুবিধা তো আসলে হয়ই। যেমন আ একটা জিনিস, একটা কাজ আপনি আপনার নিজের হাতে থেকে পুরোটা সামলানো আর কাউকে দিয়ে সামলানো, মানুষকে দিয়ে কাজ আদায় করে নেওয়াটা তো আসলে একটু কঠিন হয়। তো উম
সমস্যাটা তো হয়ই, অনেক কিছুতেই সমস্যা হয়। যেমন আ সরাসরি যেকোনো জিনিসের আপনি প্রবলেমটা সলভ করতে গেলে আপনার একটু সময় লেগে যায়। যেহেতু একটু ডিসট্যান্স থাকে। আচ্ছা। তারপরে ক্লায়েন্টদের আ আমার আমার ক্লায়েন্ট সাপোর্ট এর জন্য আমার আ ইয়েগুলো সবসময় থাকে। আমার আসলে ২ টা উদ্যোগ তো, ২ টা উদ্যোগের আসলে আম উম ২ টা জায়গা থেকে পরিচালিত হয়। তো ২ টা জায়গায় আমি এখন তো অনেকদিন হয়ে গিয়েছে যেহেতু আলহামদুলিল্লাহ সেটআপ গুলো সেরকম ভালো হয়ে গিয়েছে। ১ম দিকে যে সমস্যাগুলো হতো, ১ম এ ছিল হচ্ছে আমার আম সবার আগে সমস্যা হয় যেটা আমি ১ম থেকেই বলি যে এখান থেকে মালয়েশিয়া থেকে আমার যেহেতু সবগুলো প্রোডাক্ট মালয়েশিয়া থেকেই যায়। একটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট এর একটা উদ্যোগ আছে। সেটার নাম হচ্ছে এলসা বিডি। সেখানে ডার্মাটোলজিস্ট রিকমেন্ডেড সকল ধরনের স্কিন কেয়ার প্রোডাক্টস পাওয়া যায়। ইম্পোর্টেড সব অথেন্টিক প্রোডাক্ট। আর একটা হচ্ছে হেনাস কালেকশন যেটাতে আ শিশুদের আ মানসিক বিকাশের সহায়ক যে এডুকেশনাল টয়েস রিলেটেড অনেক আ ধরনের জিনিস থাকে। আর হচ্ছে মালয়েশিয়ান হিজাব বা মালয়েশিয়ান বিভিন্ন জিনিসের প্রি অর্ডার বেসিস এ অনেক কিছু কাজ করে থাকি আমি। তো সমস্যা যেটা হয় যে শিপমেন্ট গুলো আসলে বাংলাদেশের সাথে আ দেশের বাইরে থেকে শিপমেন্ট যাওয়ার একটু প্রবলেম থাকে। যেমন আপনি আ কখনো যদি বলে যে মানে কোনো ফিক্সড টাইমিং থাকে না। যে কখনো ২ সপ্তাহের মধ্যেও চলে যেতে পারে, কখনো ১ মাসও লাগে, ২ মাসও লাগে। আবার অনেক সময় একটু কাস্টমস জটিলতায় থাকতে পারে, ক্লিয়ারেন্স এর ব্যাপার। যেহেতু অনেকেই জানেন যে কাস্টমস এ অনেক কিছু হারিয়ে যায় মাঝে, মাঝে এরকম অনেক ধরনের প্রবলেম হয়। আমি আমার অনেক শিপমেন্ট এ অনেক প্রোডাক্ট অনেক সময় হারিয়ে ফেলেছি এবং সেখান থেকে অনেক ধরনের লস এ পড়েছি আমি। তো এগুলা অনেক প্রোডাক্ট নষ্টও হয়ে যায় যেহেতু হ্যান্ডেলিং টা ঠিকমতো হয় না। দেখা যায় অনেক সময় অনেক কিছু। আর আমি যেহেতু একটু সেনসিটিভ প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করি, আ ইয়া মানে আ ক্রিম বা লোশন এগুলোর বোতল একটা যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আপনি আর কাস্টমারের কাছে সেল করতে পারবেন না। তো সেটা তো আ অবশ্যই। হ্যাঁ, এটা একটা অনেক বড় সমস্যা। এটা প্রায়ই আমরা ফেস করি। তারপরে দেখা যায় যে হয়তো মাঝখানে হয়তো প্রোডাক্ট কিছু হারিয়ে যায়, কিছু মিসিং হয়ে যায়। এরকম অনেকবার হয়েছে। তারপরে আরেকটা সমস্যা যদি বলি যে ডেলিভারি কোম্পানির সমস্যা এটা তো অনেকেই জানেন যে ডেলিভারি কোম্পানি গুলো ঠিকমতো অনেক সময় আ আ ডেলিভারি করতে এটা সমস্যা করে। আবার ডেলিভারি পেমেন্ট গুলো দিতে এজেন্সি সমস্যা করে। প্রবলেমটা বাংলাদেশের ডেলিভারি এজেন্সির মানে প্রবলেম গুলো অনলাইন অফলাইন সব ধরনের উদ্যোক্তারা ফেস করছে, মানে এটার আসলে হ্যাঁ, সমাধান কবে হবে কিভাবে হবে এটা হ্যাঁ, হ্যাঁ। খুব জটিল একটা আর বিষয়। আর যেটা আর যেটা সমস্যা হয় যে আ আমি যেহেতু অন্যদেরকে দিয়ে তো আমার কাজ করাতে হয়। বিশেষ করে আমি এখান থেকে উম অনলাইনের যেই মানে মার্কেটিং সিস্টেমটা আমি পুরাটা আমি দেখি নরমালি। কিন্তু অর্ডার গুলো নিয়ে তাদেরকে দেওয়া কিন্তু আ আরেকজনের মাধ্যমে তো আমাকে জিনিসটা প্যাকেজিং করে তারপরে ডেলিভারি কোম্পানির হাতে তুলে দিতে হচ্ছে। পিকআপ ম্যান আসছে। তো ওই জিনিসটাতে মাঝে, মাঝে একটু প্রবলেম হয় আরকি। যে কেউ যদি ঠিকমতো আপনার আম মানে যাদের কাজ থাকে আরকি যে এই জিনিসটা করার তারা হয়তো অনেক সময় ঠিকমতো জিনিসটা পিক আপ করে না। মানে ঠিকমতো জিনিসটা যে লিখতে ভুল করে অথবা আ অ্যাড্রেসটা লিখা ভুল হয়। সেটা হয়তো আমি নিজে দাঁড়িয়ে থেকে জিনিসটা আরো ভালো দেখতে পারলে হয়তো ভালো হইতো। তারপরে যে হয়তো আপনি দাঁড়িয়ে স্টক থাকে এর করতে জিনিসটা পারলে ভালো হতো। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। তো আর মানে দূর থেকে একটা জিনিস আপনি ম্যানেজ করার তো কিছু সমস্যা থাকেই। তো এখন যেমন চেষ্টা করি এই জিনিসটা একটু ডাবল চেকিং করার। যে আবার আমাকে তুলে আবার ছবি দাও। তারপরে পাঠানোর আগে আমাকে ছবি দাও। এই জিনিসগুলো যেমন একটু বেশি, বেশি করা লাগে আরকি। এই তারপরে বিষয়গুলো আসলে আপনার কাছে ১ম এ আমি অসুবিধাটা জানতে চাওয়ার মেইন কারণ যেটা সেটা হচ্ছে আমাদের অনেক বাংলাদেশী ভাই-বোন আছে দেশের বাইরে। তারা কিন্তু বিশেষ করে আপুদের কথা বলবো। তারা কিন্তু যে আসলে আমি কি করব? যে হয়তোবা হঠাৎ করে কোনো জবে ঢুকতে পারে না। কিন্তু যে মানে একদম বসে থাকে হতাশায় পড়ে যায়। তো তাদের উদ্দেশ্যে আমার এই প্রশ্নটা করা। যেহেতু আমাদের এই এপিসোড গুলো দেশের বাইরে অনেক ভাই বোনেরা দেখেন। যে আসলে চেষ্টা করলে
বাইরে থেকেও কাজ করা যায়, যে কোনো ধরনেরই কাজ আপনারা করতে পারেন দেশের বাইরে থেকে। এই কারণে আমি আগে অসুবিধাটা জানলাম, সবাই তো পজিটিভ দিক বলে, আমি নেগেটিভ হ্যাঁ, দিকটাকে হ্যাঁ, আগে হ্যাঁ, তুলে ধরলাম, হ্যাঁ, যেন হ্যাঁ, তারা আসলে এক্সাক্টলি। সাহস পায় কাজটা করার প্রতি। আপু, ওই যে আপনি ডক্টর, বাংলাদেশে কোনো হসপিটালের সঙ্গে কাজ করেছেন, এখন যে মালয়েশিয়া আছেন, ওখানে কি কোনো হসপিটালের সাথে কাজ করছেন বা এই ধরনের কোনো সুযোগ আপনি নিচ্ছেন ওখানে? মালয়েশিয়াতে আমি আপাতত এখনো পর্যন্ত নেই। কারণ আমার যেহেতু এখানে আসার পর আমার বেবিটা ছোট ছিল। আর দেশের বাড়ি তো জানেন সব মানে বাচ্চাদেরকে রাখার তো সেরকম নির্ভরযোগ্য জায়গা একটু এক্সপেন্সিভ হয়। আর হচ্ছে সবার কাছে রাখাও যায় না। আমার এখান থেকে ফ্যাসিলিটি গুলো একটু অন্যরকম ছিল। এরপর কোভিড হয়। কোভিড হওয়ার পরে তো সবকিছু একদম মাঝখানে সবাই বসা, ঘরে বসা একদম। তারপর আবার আমার আরেকটা ছোট বেবি হয়ে যায়। তো এর মাঝখানে আসলে না অনেক কিছু মেসি হয়ে যায়। প্রোগ্রাম করেও ঠিক অনেক কিছু হয়ে ওঠে না অনেক জায়গাতেই। তো এই কারণে দেখা যায় আচ্ছা, যে আর জয়েন করা হয়ে ওঠে নাই আরকি। আর এখানে আসলে আপনি ফরেনারদের মানে ডক্টর হিসেবে ক্লিনিক্যালি জব করাটাও আসলে একটু টাফ। মানে এখানকার সিস্টেমের যে রুলস গুলো, তো হয়তো ক্লিনিক্যালি জব করা যায় না বা অন্য ধরনের জব করা যায়। আচ্ছা, এই যে আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো ইম্পোর্টেড বললেন কথাটা, তো অনেকেই দেখি যে নিজেরা কিছু প্রোডাক্ট তৈরি করে একদম নিজস্ব ফর্মুলায়। তো আপনি কি সেই ধরনের কোনো প্রোডাক্ট তৈরি করেন বা সেই ধরনের চিন্তা ভাবনা ভবিষ্যতে আছে? না, না, আমাদের সেরকম কোন ধরনের প্রোডাক্ট ফর্মুলেশন নেই। আমরা আসলে একদমই যেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড প্রোডাক্ট এবং যেগুলো আ অলরেডি যেগুলো সার্টিফাইড প্রোডাক্ট আমরা সেগুলো নিয়ে কাজ করি। আসলে আ আমার কাজ করাটা যেটা শুরু হয়েছিল আ আমার প্র যে প্রতিষ্ঠান এলসাবিডি আসলে একটা ডার্মাটোলজি একটা স্কিন কেয়ার সেন্টারের একটা সিস্টার কনসার্ন। সো আমাদের ওখানে আসলে অনেক ধরনের স্কিনের পেশেন্টরাও থাকে। এটা নট অনলি যে আমরা শুধু নরমাল সবার জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসি। আমাদের আসলে অনেক আ স্কিনের পেশেন্টরাও থাকে যাদের জন্য আমাদের এগুলো হচ্ছে দিতে হয়। যে কারণে আমি আসলে নিজেদের প্রোডাক্ট বানানো বা নিজের হাতে তৈরি করা যে অর্গানিক প্রোডাক্ট সেই ধরনের কোনো প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি না। আমরা একদমই যেগুলো অলরেডি সার্টিফাইড এবং স্কিনের জন্য যেগুলো ভালো ডার্মাটোলজিক্যালি টেস্টেড অলরেডি আমরা সেই ধরনের প্রোডাক্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং মালয়েশিয়াতে যেহেতু হালাল প্রোডাক্ট পাওয়া যায়, দেখা যায় যে আমাদের দেশে বেশিরভাগই কিন্তু ইউকে বা আমেরিকান এই ধরনের প্রোডাক্ট গুলো অনেক বেশি স্টেবল মানে এস্টাবলিশড আরকি। তো যেগুলো অনেক সময় দেখা যায় যে হালাল থাকে না। স্কিন কেয়ার প্রোডাক্ট এর মধ্যেও কিন্তু হালাল হারামের একটা ব্যাপার আছে যেটা অনেকেই জানেন না আরকি। দেখা যায় যে কিছু কনটেন্ট থাকে, ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো হয়তো অনেকেই না জেনে ইউজ করে ফেলেন। যেহেতু আমাদের দেশটা একটু মুসলিম প্রধান কান্ট্রি, অনেকেই চান যে হালাল প্রোডাক্ট ইউজ করতে। সেক্ষেত্রে মালয়েশিয়াতে কিন্তু ওয়াইডলি এই হালাল কসমেটিক ব্র্যান্ড বা স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো কিন্তু ব্যবহৃত হয়। যে কারণে আমরাও বাংলাদেশে এটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছি। তো আ আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে আপুরা রয়েছেন, তারা, আপনি যেহেতু স্কিন কেয়ার রিলেটেড এই কাজগুলো করছেন as a ডক্টর হিসেবে, বাংলাদেশ থেকে কেউ যদি আপনার কনসালটেন্সি চায়, সেই ধরনের কোনো সুযোগ আছে? হ্যাঁ, হ্যাঁ। আপনার মানে আমার কাছে যদি পার্সোনালি কেউ আ আমাকে যদি নক করতে চান, সেক্ষেত্রে আমি কিন্তু অনলাইনে অ্যাক্টিভ। এবং আমি বরাবরই অনলাইনে এখনো যেহেতু আমার বাংলাদেশে বিএমডিসি সার্টিফাইড একজন ডক্টর আমি। আমি কিন্তু বাংলাদেশে অনলাইনে এখনো প্র্যাকটিস করছি এবং করোনার সময়ও আমি ওয়াইডলি আ প্র্যাকটিস করেছি অনলাইনে এবং এখনো আমি অনলাইনে প্র্যাকটিস করছি। আমার নিজের অনলাইনে ডক্টর তাজরিন জাহান নামে পেজ আছে। সেখানে আমি অনলাইনে চিকিৎসা সেবা প্রদান করে থাকি এবং আ পার্সোনালি আমার নিজের মানে মেসেঞ্জারেও আমি বা হোয়াটসঅ্যাপেও আমি পেশেন্ট দেখে থাকি। তা সেটা তো আছেই। এছাড়াও আপনি যদি শুধু স্কিন রিলেটেড ব্যাপারের জন্য বলেন, সেক্ষেত্রে আমাদের আ আ আমাদের যে প্রতিষ্ঠান স্কিন কেয়ার প্রোডাক্ট এর স্কিন কেয়ার এর যে আ ক্লিনিক আছে আমাদের, সেটার ২ টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে মিরপুরে, একটা আছে বনানীতে। এটার নাম হচ্ছে অ্যাসথেটিকা স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার। এখানে অনেক ভালো, ভালো ডার্মাটোলজিস্ট আছেন
এবং আমাদের যে লিড ডার্মাটোলজিস্ট তিনি হচ্ছেন ডক্টর নাতাশা নাসির চৌধুরী। সে আমার ক্লাসমেট এবং আমরা একসাথে আসলে এই ওর স্কিন কেয়ার সেন্টার শুরু করা এবং এটার সিস্টার কনসার্ট হিসেবে এলসাবিডির আমার দায়িত্ব নেওয়া। তো দুইটা প্রতিষ্ঠান আসলে একই সাথে আমরা শুরু করেছিলাম। তো আপনারা কেউ যদি ডার্মাটোলজি বা স্কিনের যে কোনো সমস্যা, ইভেন লেজারের যে কোনো সমস্যা, আমরা এই সেন্টারে গেলে যে কেউ বাংলাদেশ থেকে কিন্তু এটার সেবা নিতে পারে। মিরপুরে একটা ব্রাঞ্চ আছে এবং বনানীতে একটা ব্রাঞ্চ আছে। খুবই আর ভালো এছাড়াও যদি স্কিন জানলো কেয়ার আপনার বিষয়টা। প্রোডাক্ট শুধু নিতে চায় সেক্ষেত্রে তো অনলাইনে বা অফলাইনে যে কোনো ভাবে দুইভাবে প্রোডাক্ট নিতে পারবে। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আপু, যে আপনি আরেকটা উদ্যোগ যেটা হচ্ছে এডুকেশনাল টয়েস নিয়ে শিশুদের মানসিক বিকাশের জন্য কাজ করছেন, এই বিষয়টা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ারলি বলবেন। আচ্ছা, এডুকেশনাল টয়েজ নিয়ে যেই উদ্যোগটা, এটা আসলে আমার শুরু করার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, কিন্তু আমি 2019 সাল থেকে অনলাইনে প্যারেন্টসদের সাথে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি নিয়ে আমি আসলে যুক্ত ছিলাম শিশুদের বিভিন্ন গ্রুপে, এবং প্যারেন্টিং কাউন্সিলর হিসাবেও আমি মাঝে অনেকদিন কাজ করেছি ক্লিনিকেয়ার নামে একটা প্রতিষ্ঠানের সাথে। তো সেইখান থেকে আমার আসলে এই যে বাচ্চাদের সাথে বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে মায়েদের মনে যত প্রশ্ন থাকে, এবং আমি তখন দেখেছি যে বাংলাদেশে এডুকেশনাল টয়েসটা ওই সময় এমন ভাবে ছিল না, খুবই অপ্রতুল ছিল। আর মানুষ আসলে এগুলো সম্পর্কে জানতোও না। মানুষ জানতোই না যে ছোটদের জন্য কি ধরনের খেলনা দিলে আসলে বাচ্চাদের ডেভেলপমেন্টে খুব ভালো ইফেক্ট করতে পারে। তো ওই সময় ব্যাটারি চালিত খেলনা অথবা অন্য রকমের খেলনা ছিল আরকি। তো আমার তখন মনে হলো যে দেশের বাইরে আমি থাকার কারণে বাচ্চাদের অনেক রকমের ভালো, ভালো খেলনা আমি দেখেছি যেগুলো ডেভেলপমেন্টে বাচ্চাদের খুব ভালো ভূমিকা রাখে। তো তখন আমি ভাবলাম যে এই জিনিসগুলো আমি যদি বাংলাদেশে নিয়ে যেতে পারি, বাংলাদেশের প্যারেন্টসদের কাছে আমি যদি দেখাতে পারি, তাহলে হয়তো এগুলো তাদের উপকারে আসবে। এবং বাংলাদেশে এখনো মানুষ যেভাবে বাচ্চাদেরকে মোবাইলে বা স্ক্রিন অ্যাডিকশনের দিকে বাচ্চারা মানে এত বেশি ঝুঁকে আছে যে এটা ভবিষ্যতের জন্য কিন্তু খুবই হার্মফুল একটা জিনিস। তো এই কারণে প্যারেন্টসদের সচেতনতার দিকটা খেয়াল করে আমি আসলে এই উদ্যোগটা শুরু করা আমার। যে আমার জায়গা থেকে আমি শুরু করি ছোট থেকে, মানে একটা ছোট ভাবে হলেও যদি মানুষের মনে আমি একটু সচেতনতার রাখতে পারি আরকি। এই কারণেই শুরু অবশ্যই করা। আপু, আর এটা তো খুবই সেন্সিটিভ একটা বিষয়। এই বিষয় আমাদের বাচ্চাদের ম্যাক্সিমামই দেখি যে তারা মোবাইলে অথবা টিভিতে, মানে মেন কথা হচ্ছে ওদের বেড়ে ওঠার সব থেকে গুরুত্বপূর্ণ সময়ের বেশিরভাগ অংশটুকুই যাচ্ছে স্ক্রিনে, যে ক্ষেত্রে মানে বাচ্চাদেরও অনেক ধরনের প্রবলেম হচ্ছে, আমরাও দেখছি। তো আপনাদের মতো যারা কাজ করছেন তাদের তো সাধুবাদ জানাতেই হয়, যে আপনাদের জন্য কিছু বাবা মা অন্তত সচেতন হচ্ছে। তো আমরা অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আরো কাজ করব, আরো কথা বলবো। মানে আপনার স্কিন কেয়ারের যে বিষয়টা বললেন সেটা হয়তো আরো অনেকেই আছে, বা অনেকেই হয়তো এই বিষয়টা সহজলভ্য করে তুলতে পারবে, কিন্তু এই যে একটা সেন্সিটিভ বিষয়, এই বিষয়টা আমার মনে হয় খুব কম মানুষই সকলের কাছে পৌঁছে দিতে পারে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এই বিষয়টা নিয়ে আপনার সাথে আরো কাজ করার। তো এখন একটু জানতে চাচ্ছিলাম, এই যে আপনি মালয়েশিয়াতে আছেন আপনি, তো এর পরে কি কখনো বাংলাদেশে একদম পুরোপুরি ফিরে আসার কোনো, যেহেতু বাচ্চারা ওখানে পড়াশোনা করছে, তো পুরোপুরি ফিরে আসার কোনো চিন্তা ভাবনা আছে আপনার? হ্যাঁ, আমার তো বরাবরই আমার দেশেই চলে আসতে ইচ্ছে করে আসলে। আমি আমি মানে খুব যে আমি মানে হ্যাপিলি এখানে মানে থাকার জন্য আসলে থাকতে হয় বলে না? আমি আসলে ওই থাকার হুম। জন্যই থাকি আরকি। তো আমার পুরোটা প্ল্যানই আসলে দেশকেন্দ্রিকই। হয়তো ইনশাল্লাহ চলেও আসতে ও, পারি। আপনি মালয়েশিয়া থেকে যেহেতু বাংলাদেশের বাচ্চাদের বিকাশের জন্য এত চিন্তা করছেন, কাজ করছেন, অবশ্যই আমরাও চাইবো আপনি বাংলাদেশে চলে আসেন। তারপরও কাজের প্রয়োজনে মানুষকে তো কত কিছু করতে হয়, কত জায়গায় থাকতে হয়, সেই বিষয়টা একদমই আলাদা। যেহেতু আপনি মালয়েশিয়াতে আছেন, তো বিষয়টা আসলে কিভাবে আপনি হ্যান্ডেল করেন বা করতে পারেন কিনা আমি জানি না। এই প্রশ্নটা হচ্ছে, আপনি যেহেতু মালয়েশিয়ায় থাকছেন, বাংলাদেশের যে বন্যা কবলিত বাচ্চা বলি বা অসহায় পথ শিশু বলি, অথবা বাংলাদেশের যে কোনো সংকটপূর্ণ অবস্থায় আপনি কি মালয়েশিয়া থেকে
কোনো সরাসরি বলি বা বাই হ্যান্ড কোনো সহযোগিতা করার মানসিকতা বা করার চেষ্টা করছেন? হ্যাঁ, সবসময়ই আমরা করি এবং আমি আসলে আ আমার মনটা মানে আমার মানে আমি আছি মালয়েশিয়াতে কিন্তু আমার মনটা সবসময় বাংলাদেশেই পড়ে থাকে। তো আমি আসলে অনেক রকমের হিউম্যানিটেরিয়ান গ্রুপের সাথে বাংলাদেশে এড আছি। তো ওদের মাধ্যমে প্রায়ই আমাদের অনেক ধরনের এরকম চ্যারিটি মানে ক্যাম্পেইন হয়। সেরকম চ্যারিটি ক্যাম্পেইনে আমরা অনেক রকমের ভূমিকা রাখি। যেমন আ বন্যার সময়ও এই যে আম রিসেন্টলি যে ২৪ এর সময়ে যে বন্যা হলো, তখনও আমরা আ অনেক রকমের এক্টিভিটির সাথে এড ছিলাম। আমি তো আর মানে সরাসরি ত্রাণ ওদেরকে পৌঁছে দিতে পারি না। তো হ্যাঁ, সেটা ফিন্যান্সিয়াল তো সম্ভব সাপোর্ট না। হ্যাঁ, তো ফিন্যান্সিয়াল একটা সাপোর্ট আমি সবসময় দেওয়ার চেষ্টা করি এবং আ আমার বিভিন্ন গ্রুপ আছে আসলে আমার অনেকগুলো আম উম হিউম্যানিটেরিয়ান গ্রুপের সাথে আমি যেহেতু বললাম, তো তাদের মাধ্যমে আমি আসলে এই কাজগুলোর সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করি। এবং এটা চলমান প্রক্রিয়া এবং অনেকগুলো আ উম আসলে আ আমাদের পুরো বছর জুড়ে অনেকগুলো ক্যাম্পেইন হয় এবং ছোট, ছোট অনেকগুলো টাস্ক থাকে। সেই টাস্ক গুলোর মাধ্যমে আসলে এই কাজগুলো আমরা করি। তো আমার আমার আ কাজটা যেহেতু আজকে আপনি উদ্যোগ নিয়ে কথা বলতে বসেছেন দেখে আসলে উদ্যোগের কথাই বলছিলাম। কিন্তু আমি আসলে অনেকগুলো সেক্টরের সাথে আ এড এড আছি। অনেকগুলো সেক্টরের সাথে আমার কাজ হয় এবং অনেক জায়গায় আসলে ইনভলভ থাকতে হয় আসলে আমাকে। আপু এখানে চেষ্টা একটু করি। এড করি। আমি আসলে শুধু উদ্যোগ নিয়ে কথা বলি না। আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে বন্ধন। আমার প্রোগ্রামের থিম হচ্ছে এখানে শুধু উদ্যোক্তা না, এখানে আম দিনমজুরও আসবে। এখানে সমাজে খুব উচ্চ লেভেলে যে আছেন সেও আসবে। মানে আমাদের টার্গেটটাই হচ্ছে আপনার সাথে আমাদের সাথে আমাদের চারপাশের মানুষের একটা বন্ধন তৈরি করা। তো সেক্ষেত্রে একজন উদ্যোক্তা হিসেবে হতে পারেন, একজন লেখক হিসেবে হতে পারেন, একজন ডক্টর হিসেবে হতে পারেন। মানে প্রফেশন কোনো ম্যাটার না। আপনি কোনো কিছু নাও করতে পারেন। আপনি আপনার কথা দিয়ে আরেকজনের উপকার করতে পারেন। বা আপনার কথার মাধ্যমে আরেকজনকে আপনি কিছু দিতে পারেন। এই বিষয়টাই আমাদের এই বন্ধনের মূল থিম। খুবই ভালো। আপনাদের অনুষ্ঠানের থিমটা আমার খুবই ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতে আরো অনেক কোনো টপিক নিয়ে হয়তো আপনাদের সাথে কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা আমরা আপনি কথা বলতে না চাইলেও আপনাকে জোর করব কথা বলার জন্য। কারণ হচ্ছে তো আপনি যে যতগুলো বিষয়ের সাথে আছেন আমাদেরকে তো জানতে হবে। আপনার কাছ থেকে আমাদেরকেও শিখতে হবে। আমাদের ভাই বোন যারা আছে, দর্শক যারা আছে তাদেরও অনেক কিছু জানার এবং বোঝার থাকবে। আপু আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছিলাম, এই যে আপনি দেশের বাইরে থেকে এতগুলো কাজের সাথে যুক্ত আছেন, তো অনেকেই কিন্তু দেশের বাইরে যায়, বিভিন্ন দেশে যায়। অনেক আপুদের কথা বলি, যেহেতু আপনি একজন আপু এই বিষয়টা একটু ভালো বুঝবেন। অনেক আপুরা হয়তো হাজবেন্ডের কারণে দেশের বাইরে যাচ্ছে, কেউ বা হচ্ছে আম ধরেন নিজে পড়ালেখা করতে যাচ্ছে, তো বাইরে পড়ালেখা করার পর একটা বিশাল সময় তারা পাচ্ছে, কিন্তু তারা হয়তো ওখানে কোনো রেস্টুরেন্টে কাজ করছে অথবা ওখানে মানে যে কোনো প্রফেশনে তারা চেষ্টা করছে, কাজ না পেয়ে কখনো হতাশায় পড়ে যাচ্ছে। সেই ধরনের আপুদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে, এখানে আমি আরেকটু বিষয় অ্যাড করে দেই। আর সেটা হচ্ছে অনেক আপুদেরকেই দেখি আমরা যে যারা ব্লগার মানে ব্লগ করে, এটা একটা কমন পেশা বলবো, যেহেতু ব্লগ করাও ইনকামের মধ্যেই পড়ে, একটা কমন পেশা। তো এর বাইরে আসলে সেই আপুদের উদ্দেশ্যে কি আপনার কোনো কিছু বলার আছে কিনা, তারা একটু মোটিভেট হলো, তারা একটু কাজ করার সাহস পেলো, এরকম কিছু? আমি আসলে আমি আমার নিজের আমার বড় বোনের এক্সপেরিয়েন্স বলি। ও ও আমার বড় বোনও জার্মানিতে থাকেন আরকি। তো ও কিন্তু স্টুডেন্ট হিসেবে ওখানে যায় এবং একটা লম্বা সময় ওখানে ওর এরকম কাজ করার মানে পার্ট টাইম জব করে তারপর ওর পড়াশোনা করতে হয়েছে। তারপরে মাঝে, মাঝে কাজ ছিল না যখন কোভিড টাইম গিয়েছে তখন। তো এই সিচুয়েশন গুলো আসলে আমার নিজেরও জানা। যে এই সময়টায় মানুষ কিরকম ডিপ্রেশন এর মধ্যে পড়ে যায় এবং মানে কি পরিমাণ কষ্টের মধ্যে স্ট্রাগল এর মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়। আসলে আমি তো আলহামদুলিল্লাহ সেদিক থেকে বলব আমি তো অনেক প্রিভিলেজড। কারণ আমি আমার হাসব্যান্ডের সাথে এসেছি আর ডিপেন্ডেন্ট হয়ে এখানে ছিলাম অনেকদিন। তো আমি তো কাজ করা শুরু করেছি। আ তারপরে আলহামদুলিল্লাহ কাজ করার আগ পর্যন্ত আমাকে ঐরকম সিচুয়েশন এর মধ্যে দিয়ে যেতে হয়নি যে
আহ কাজের জন্য অনেক কষ্টের মধ্যে আছি, বা এরকম অনেকেই যায় যে যারা স্টুডেন্ট হয়ে স্পেশালি আসেন আর কি। তো যদি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। ওই সময় মানে ফ্যামিলি থেকে দূরে, মানুষের নিজেদের আত্মীয়-স্বজনের থেকে দূরে অনেক আ সমস্যা হয়। অর্থনৈতিক, মানসিক অনেক প্রেশারের মধ্যে মানুষ যায় আরকি। আর ব্লগিং করাটা তো এখন আমি বলব যে তারা যদি ওই সময়টায় যদি ব্লগিংটা শুরু করে, এটা আসলে উম অনেক দিক থেকে ভালোই। কারণ যেহেতু এটা একটা এটলিস্ট ইনকামের একটা সোর্স হচ্ছে এখনকার দিনে। এটা খুব ভালো। তো এটাও তারা শুরু করতে পারে। কিন্তু পাশাপাশি আসলে অনেকে দেখা যায় যে ব্লগিং এর জন্য আসলে এরকম মানে খুব বেশি ডেসপারেট হয়ে যায় যে কোন জিনিসটা আসলে ব্লগিং এ আনা উচিত আর কোন জিনিসটা আনা উচিত না, সেই জিনিসটা ভুলে যায়। সেই ব্যাপারটা ভুলে যায়। আমার মনে হয় সেটা মাথায় রেখে যদি মানসম্পন্ন কনটেন্ট তৈরি করে, কারণ এখন অনেকেই কিন্তু ডিফারেন্ট কিছু করে মানুষের নজর কাড়তে পারছে। তো একটু বুদ্ধি খরচ করে একটু মানসম্পন্ন কনটেন্ট তৈরি করলে আমার মনে হয় ওই জিনিসটা আরো ভালো হয়। অবশ্যই ব্লগিং করাটা ভালো, আমি খারাপ বলব না। যেহেতু বাইরের দেশে থেকে মানুষের তো, বাংলাদেশের মানুষের তো কয়টা মানুষের আর সুযোগ হয় বাইরের দেশে যাওয়ার। বিভিন্ন জায়গায় যেতে পারে, বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারে। তারপরে এই জায়গাটায় আসতে হলে কিরকম খরচ বা কিভাবে আসা যায়, ইনফরমেশন টাইপের অনেক ধরনের দিতে পারে। মানে আ খুবই লেম ধরনের ব্লগ তৈরি না করে আমার মনে হয় ইনফরমেটিভ বা আ দৃষ্টিনন্দন কিছু বানালে আমার মনে হয় ভালো আরকি। তো ব্লগিংটাকে আমি কখনোই খারাপ বলি না, বা এরকম কনটেন্ট মেকিং টাকে আমি খারাপ কিছু বলি না। কিন্তু সেটা সবকিছুরই আসলে আ মানসম্পন্ন একটা পর্যায়ে থাকা উচিত আরকি। এবং সবাই যেন সেটা ওয়াইডলি অ্যাকসেপ্ট করতে পারে, সেরকম থাকা উচিত। জি আপু, অনেক ভালো কথা বললেন। আসলে ব্লগিং এরটা এক্সপেরিয়েন্সটা এক্সাম্পল দেওয়ার আমার একটাই কারণ যে কোনো কাজ করতে পারছি না বা কোনো কিছু হচ্ছে না, ব্লগিং করি। তো ব্লগিং করতে গিয়ে আসলে তারা কি বলছে, কেন বলছে, এই জিনিসগুলো আর আমরা তো ম্যাক্সিমাম আসলে ভাইরালের পিছনে ছুটি, যে কারণে পজিটিভ বিষয়টা আমরা ভাবে করতে পারছি না। আমরা অনেকেই দেখি, অনেক আমার, যেহেতু আমি রিলেটেড কাজ করছি, অনেকেই দেখি তারা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করছে। আহ স্বাভাবিকই দেশের বাইরে একটা বাচ্চাকে যেভাবে আপনারা বড় করতে পারেন বা ওখানে যে ফ্যাসিলিটিস গুলো পান, ওখানে যে এনভায়রনমেন্টটা, সেটা কিন্তু বাংলাদেশে না। তো আপনার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করছেন, সেটা দেখে একটা বাঙালি মা যখন ট্রাই করতে যাচ্ছে তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যেহেতু আপনারা দেশের বাইরে আছেন, বাংলাদেশের অবস্থা বুঝে সিচুয়েশন গুলোকে কি করে মেনটেন করতে হবে এই বিষয়টা যদি সাথে যুক্ত করে দেয়, মানে আপনাকে বলা মানে আপনার মাধ্যমে আমি আরো অনেককে বলছি, তাহলে আমার মনে হয় যে আহ যারা বাঙালি যারা আছে, কারণ মোবাইল এখন সহজলভ্য হয়ে, ইন্টারনেট সহজলভ্যতার কারণে উম এই যে যে ফেসবুকের ভিডিও গুলো একেবারে গ্রামান্তর, মানে খুবই রুড এরিয়া, যেগুলো যেখানে আসলে যাওয়ার চিন্তাও করতাম না, সেসব এরিয়াতেও কিন্তু মানুষের ভিডিও গুলো দেখছে। এখনো যে একদম 100% শিক্ষার হার বাংলাদেশে বেড়েছে সেটাও না। তো এই ইনফরমেশন গুলো সবাই কিন্তু পজিটিভ ভাবে বা বুঝে শুনে নিতেও পারে না, অনেকটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এই বিষয়গুলো যারা ব্লগ করে তাদেরও খেয়াল রাখা উচিত, এবং আমরা যারা দেখি, আমরা বাঙালিরা কবে সচেতন হব জানি না, তবে সচেতনতা সৃষ্টি করতে আমাদেরই হবে, আমরা না, ইনশাল্লাহ চেষ্টা করে বাচ্চাদের যাব। নিয়ে আসলে ব্লগ করাতে আমি পক্ষপাতী না। স্পেশালি বাচ্চারা বড় না হওয়া পর্যন্ত, বা ওরা যতদিন পর্যন্ত না কনসেন্ট দিতে পারে, আমি মনে করি আসলে বাচ্চাদেরকে কখনো ব্লগে ইনভলভ করাটা, সচেতনভাবে ইনভলভ করাটা কখনোই উচিত না। কারণ আজকালকার দিনে আসলে এত উম মানে দুর্ঘটনা আমরা দেখি এবং সাইবার ক্রাইম আমরা দেখি। হয়তো আমরা মানে না জেনেও হয়তো আমরা মানে সেই বাচ্চাটার কোন একটা ব্যাড একটা ইফেক্ট আমরা ফেলে দিচ্ছি, বা যেকোনো একটা খারাপ কিছু হয়তো হয়েও যেতে পারে। আমরা শুধু প্যারেন্টস হয়ে কেন আমরা বাচ্চাটার খারাপ করব? জি আপু, অনেক ধন্যবাদ। আপনি আজকে অনেক সময় আমাদের সাথে কথা বললেন। আমি জানি না মালয়েশিয়াতে এখন আহ কয়টা বাজে, আমরা একটা লম্বা সময় আপনার নিয়ে নিলাম। আপনি যে ওই ব্যস্ততার মাঝেও আমাদের সাথে কথা বললেন, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন বিশেষ করে আপনি দিয়েছেন একদম শেষ প্রান্তে। যদিও কথা বললে আসলে কথা শেষ হতে চায় না, তো আরো অনেক কিছু জানার আছে, অবশ্যই সেগুলো আমরা জানার জন্য আপনার সাথে আবারও আমরা বসবো।
তো আজকের এই পর্বের জন্য একদম শেষ প্রান্তে এসে আপনার কাছে একটু বলবো যে আমাদের যারা রোজকার খবরের এই বিশেষ আয়োজন রোজকার বন্ধন এর দর্শক রয়েছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার ছোট্ট কোনো বার্তা থাকে একটু দিবেন। রোজকার বন্ধনের দর্শকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য এটাই আমার বলার থাকবে যে আসলে আমরা সবাই মিলে একটা সুন্দর সামাজিক পরিবেশ তৈরি করার চেষ্টা করি। আমাদের বাংলাদেশে আসলে যে সমস্যাটা এখন আ যে আমরা মনে হয় ওই যে আপনি যেটা বললেন খুব ভাইরাল হওয়ার পেছনে দৌড়াচ্ছি এবং আশেপাশে কি হচ্ছে মানবিক দিকটা মনে হয় খুব একটু কমে গেছে। কয়দিন আগে ওই যে লঞ্চ দুর্ঘটনার ওই ভিডিও গুলো দেখে আমার খুবই খারাপ লেগেছে। যতগুলো মানুষ আসলে ভিডিও করছিল, সেই মানুষগুলো যদি একটু সাহায্যের জন্য এগিয়ে যেত তাহলে মনে হয় আরো কিছু প্রাণ বেঁচে যেত। তো আমরা আরেকটু মানবিক হওয়ার চেষ্টা করি সবাই এবং সবাই সবাইকে সাহায্য করার একটু বেশি চেষ্টা করি। তাহলে মনে হয় আমাদের আশেপাশের পরিবেশটা আরো একটু ভালো হওয়ার ভালো হবে। আমরা হয়তো আরো সুন্দর একটা বাংলাদেশ সবাই মিলে গড়ে তুলতে পারবো। ইনশাআল্লাহ আমরা অবশ্যই সবাই মিলে চেষ্টা করবো আমাদের দেশটাকে আরো সুন্দর করতে, সুন্দর একটা বাংলাদেশ, সুস্থ পরিবেশ তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমরা শুনলাম ডক্টর তাজরিন আপুর কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা। আশা করি আপুর কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনাদের জীবনে এই বিষয়গুলো অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন। এবং সব থেকে বড় কথা, আপু একজন ডক্টর। যদি আপনাদের প্রয়োজন হয় আপুর কনসালটেন্সি, অবশ্যই আপুর সাথে নক করতে পারেন, আপুর সাথে কথা বলতে পারেন। আমরা আপুর পেজ লিংক এবং আপুর সাথে যোগাযোগের ইনফরমেশন অবশ্যই আপনাদের এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আগামী পর্বে আরো একজন আলোচিত মানুষের কথা শোনার জন্য, আলোচিত মানুষের কার্যক্রম সম্পর্কে জানার জন্য আপনাদেরকে অগ্রিম স্বাগত জানাচ্ছি। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।